আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের জনগণ গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোটের পাশাপাশি যে গণভোটে গণরায় দিয়েছে, সরকার সেটা অমান্য, অবজ্ঞা এবং উপেক্ষা করা, জনগণকে যে অপমানিত করা হয়েছে তার প্রতিবাদ এবং অতি বিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি সহ বিদ্যমান দেশে গণদুর্ভোগ চলছে, জ্বালানি নেই, সার সংকট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, প্রশাসনের দলীয়করণ, জেলাসমূহে দলীয় প্রশাসন নিয়োগ সহ দলীয়করণের যে নির্লজ্জ বর্তমান সরকারের পদক্ষেপগুলোর প্রতিবাদ, স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ব্যাংকে যে নৈরাজ্য চলছে, সব মিলিয়ে প্রধানত গণভোটের রায় বাস্তবায়ন, তার সাথে জনবান্ধব দাবিগুলো সমস্যা সমাধানের দাবিতে 11 দল চলমান আন্দোলনে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। আপনারা জানেন গত 7 তারিখ এক সপ্তাহের কর্মসূচি ছিল, 15 তারিখ এই কর্মসূচি শেষ হয়েছে। পরবর্তী কর্মসূচি নির্ধারণ, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে জনগণের সমস্যা সমাধান করবে, জনগণের পাশে দাঁড়িয়ে জাতির দুর্যোগকালে 11 দল তার কর্মসূচি অব্যাহত রাখা, আন্দোলন অব্যাহত রাখার পক্ষে আজকে শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক সকাল 11টায় এই আলফালা মিলনায়তনে শুরু হয়। এখানে সভাপতিত্ব করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধী দল নেতা, বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং 11 দলের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদুল ইসলাম এবং এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খ্যাতনামা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলিস আল্লামা মামুনুল হক। উপস্থিত ছিলেন এখানে আমার বাংলাদেশ পার্টির মহাসচিব, ওনাদের মহাসচিব বলেন ব্যারিস্টার ফোয়াদ আসাদুজ্জামান ফোয়াদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপত্র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। এছাড়া উপস্থিত ছিলেন 11 দলের অন্যতম শরিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার ইসলাম জান, নিজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েব আমির আব্দুল মাজেদ আতাহারি এবং মহাসচিব মুসাবিন জাহান। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ 11 দলের মহাসচিববৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আজকের বৈঠকের
আন্দোলনের পরবর্তী ইস্যুগুলো তুলে ধরে আগামী দিনের যে কর্মসূচি বৈঠকে নির্ধারণ হয়েছে সেই কর্মসূচি ঘোষণা করে আজকে সাংবাদিকদের সামনে দেশবাসীর উদ্দেশ্যে এই কর্মসূচি ঘোষণা করে ব্রিফিং করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আর আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা লক্ষ্য করছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, এরপরে নিজাম ইসলামের মহাসচিব মোসাবিন ইজাহার, এরপরে আছেন আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং লেবার পার্টির সাধারণ সম্পাদক খন্দকার নিয়াজ মিরাজ। এরপরে উপস্থিত আছেন বিডিপি বাংলা ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল ইসলাম নাহিম। এরপরে আমার ডানে আছেন জাকবার মহাসচিব সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলা জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। এরপরে আছেন হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়া। এখন আমি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলা জামাত ইসলামী সাবেক সংসদ সদস্য, ওনাকে ব্রিফিং শুরু করার জন্য অনুরোধ করছি। সুইচটা অন করতে হবে, সুইচটা অন করতে হবে, সুইচটা অফ করা। এই যে মাইক এইটা কার? এটা হ্যাঁ হয়েছে, আবার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক শোনা চালাবো, একটু সামনে আগে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। 11 দলীয় ঐক্যের সম্মানিত বিভিন্ন দলের মহাসচিব এবং সেক্রেটারিবৃন্দ, দলের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ এখানে মঞ্চে উপস্থিত আছেন এবং আজকে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর জাতীয় সংসদ এবং চলমান রাজনীতির গতিধারার দিকে লক্ষ্য রাখলে আমরা কিছু হতাশার দিকই শুধু দেখতে পাচ্ছি। জাতির যে গণ আকাঙ্ক্ষা, 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা, জাতীয় নির্বাচনে যে আশা, উদ্দীপনা, সম্ভাবনা, স্বপ্ন নিয়ে যারা ভোট দিয়েছিল এবং গণভোটের মধ্য দিয়ে 5 কোটি মানুষ বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে দেশকে দলীয়করণ, দুর্নীতি, সন্ত্রাস, কর্তৃত্ববাদী শাসন, চাঁদাবাজি এবং একক ব্যক্তির হাতের কর্তৃত্বের শাসন থেকে মুক্ত করে ক্ষমতার ভারসাম্য তৈরি করে দেশের উন্নয়ন এবং অগ্রগতির যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন আজও পূরণ হয়নি। সেই হতাশা দূর করে জুলাই জাতীয় সনদে যে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল তার ভিত্তিতে গণভোটের যে জাতীয় এবং গণরায় আমরা দেখতে পাচ্ছি বেদনার সাথে, সেই গণরায় কিন্তু এখন ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বাস্তবায়ন করছে না, বরং তার থেকে সোজা একেবারে ইউটার্ন করে নানান অজুহাত তুলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। জাতির এই আশাভঙ্গ,
দেশবাসীর স্বপ্ন পূরণ না হওয়া, জাতীয় সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বক্তব্য দেওয়া, আমাদের 133টি অধ্যাদেশ তার প্রতি কী পরিমাণ অবিচার করা হয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়নের ইস্যুগুলোকে কীভাবে উপেক্ষা করা হচ্ছে, দেশবাসী তা কিন্তু লক্ষ্য করছে। সে কারণে 11 দলের ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ কয়েক দফা বৈঠক করেছেন এবং আপনারা জানলেন যে আজকে সকাল 11টা থেকে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন এবং সেখানে চলমান আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। ইতিপূর্বে কয়েক দফা কর্মসূচি ঘোষিত হয়েছে এবং সেটা আমরা সারা দেশে, রাজধানী থেকে সব জায়গাতে সফলভাবে সুসম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে আজকে প্রত্যেকটি দলের মহাসচিব এবং তার প্রতিনিধিরা এখানে সংবাদ সম্মেলনে আপনাদের সামনে শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত গৃহীত চলমান আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি কিছুক্ষণের মধ্যে আপনাদের খেদমতে এবং জাতির উদ্দেশ্যে পেশ করতে যাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা গণভোটের যে গণরায় সেটা বাস্তবায়নই আমাদের এই আন্দোলনের প্রধানতম লক্ষ্য, কিন্তু বিদ্যমান যে জনদুর্ভোগ, জ্বালানির যে সংকট, হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন পার্লামেন্টে লম্বা লম্বা গাড়ির লাইন, পার্লামেন্ট নয়, পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে পারি নাই, অথচ সেই পার্লামেন্টে মন্ত্রীরা বলেন জ্বালানি সংকট নেই। সার সংকট এই জ্বালানি থেকে তৈরি হচ্ছে। কৃষি, আধুনিক যন্ত্রপাতি, এখন ফসল কাটা, ফসল তোলা, মাড়াই করা, প্রত্যেকটি জায়গায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যার জন্য জ্বালানির প্রয়োজন। সামনে বড় মৌসুম, সার সংকট, হাম পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় 1.5 লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, বক্তব্য আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, চাঁদাবাজি আবার চলছে, মারামারি দখলদারি আবার চলছে, খুন খারাপি চলছে। বিভিন্ন জায়গার কমিটি, নানান জায়গার সমিতি কমিটিতে সেই কর্তৃত্ববাদী শাসনের মতো এখন দখলবাজি শুরু হয়েছে। দখল হচ্ছে, বাতিল হচ্ছে এবং একটা দলের নেতৃত্বে দেশ যেন আবার সেদিকে চলে যাচ্ছে। আর ব্যাংক খাত একেবারেই ধ্বংস করার দিকে চলে গেছে। এমন কোন নজির আছে কিনা একটা সরকার ক্ষমতা এসে 1-1.5 মাস যে পারে নাই 40-42 হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে ঋণ করেছেন, আর ব্যাংকগুলো দখল করে নিজেদের সিন্ডিকেটওয়ালা লোকদের হাতে ব্যাংক তুলে দিয়ে সাধারণ গ্রাহক কোটি কোটি যারা আমানত রেখে এখন চরম উদ্বিগ্নতার জন্য রাজপথে নামছেন, বক্তব্য রাখছেন, কথা বলছেন। এই সামগ্রিক জনস্বার্থ, জনদুর্ভোগ দূর করা এবং দলীয়করণের মধ্য দিয়ে দেশকে যে আবার সেই যে কালো যুগ থেকে জাতি রক্ত দিয়ে ফিরালো এবং প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জভাবে যে দলীয়করণ চলছে, এর বদলি ওএসডি ওনাকে পদত্যাগে বাধ্য করা, একেবারে 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। সচিবালয় থেকে শুরু করে একেবারে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধস্তন পর্যন্ত সব সরিয়ে দিচ্ছে। তো ফলে আমরা দেখছি যে শাসন ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। সে কারণে এর একমাত্র সমাধান হচ্ছে জুলাই সনদে যে সংস্কারের ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ হয়ে সম্মতি দিয়েছিল, সবাই সংস্কারের পক্ষে,
জুলাই সনদে আমরা স্বাক্ষরকারী যে দলগুলো ছিলাম, প্রত্যেকটি কথা জুলাই সনদের সব কিছুই পুরোপুরি বাস্তবায়ন করা ছাড়া এর যে আইনি ভিত্তি, আমাদের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সেটাকে এই জুলাই সনদকে আইনে রূপান্তরিত করে সংবিধানের অংশ হিসেবে যুক্ত করা, এই ছাড়া আমাদের সামনে আর কোনো সমাধান নেই। সেই জন্য সমাজের সাংবাদিক বন্ধুগণ, সেই গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা চলমান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তী দফার কর্মসূচি আজকে ঘোষণা করছি, যা কিছুক্ষণ পূর্বে আমাদের শ্রদ্ধেয় শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচির ব্যাপারে একমত পোষণ করেছেন। আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। দফায় দফায় শীর্ষ নেতৃবৃন্দ পরিস্থিতির আলোকে এই গণভোটের গণরায় বাস্তবায়ন শীর্ষে, আর প্রত্যেকটি সময়ের চলমান জনদুর্ভোগ সম্পর্কে আন্দোলনও আমাদের ইস্যুতে থাকবে। আমরা সেই কর্মসূচিগুলো আপনাদের কাছে একে একে ঘোষণা করছি। আমরা আপাতত এই দফায় 18ই এপ্রিল থেকে আগামী 2রা মে পর্যন্ত আমরা এই পরবর্তী দফার কর্মসূচি এক এক করে বলছি। 18ই এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত যে কর্মসূচি আমরা আজকে শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তে পেয়েছি সেটাই আমরা বলছি। প্রথম, 18ই এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, দ্বিতীয় কর্মসূচি 25শে এপ্রিল সকল বিভাগীয় শহরে, সেদিনও শনিবার, 25শে এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত, ঢাকায় যেহেতু আমাদের 18 তারিখে হয়ে যাচ্ছে, ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে 25শে এপ্রিল শনিবার গণমিছিল হবে 11 দলের উদ্যোগে। তৃতীয়, মে মাসের 2 তারিখ 2রা মে, সেদিনও শনিবার, প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা 11 দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং 18 থেকে 2রা মে পর্যন্ত এই যে মাঝখানের দিনগুলোতে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার অনুষ্ঠিত হবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে। তাদের সৃষ্ট যে রাজনৈতিক সংকট, সংবিধানের অপব্যাখ্যা এবং জাতীয় সংসদে বিরোধী দলের দাবি, তাদের নোটিশ, সব কিছু উপেক্ষা করে কর্তৃত্ববাদী শাসনের দিকে যে দেশ ধাবিত হচ্ছে তার বিরুদ্ধে বিদগ্ধ প্রবন্ধকাররা প্রবন্ধ লিখবেন, বিদগ্ধ আলোচকরা আলোচনায় অংশ নেবেন। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত, 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। এর পরবর্তী ধাপে এই কর্মসূচির পর আমরা শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। সেই শিডিউলটা আমাদের লিয়াজো কমিটি অবিলম্বেই বসবেন এবং তার সুনির্দিষ্ট তারিখগুলো ওনারা ঘোষণা করবেন। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে এই বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত থাকবে। এটা হচ্ছে 2রা মের পর থেকে আমাদের লিয়াজো কমিটি একটা শিডিউল তৈরি করবেন। নির্দিষ্ট দিনক্ষণ, কোন দিনে কোন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে হবে, এই দিনক্ষণ লিয়াজো কমিটি অচিরেই দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা করবেন। এবং এইগুলো শেষ হওয়ার পর এটা শিডিউল আপনারা জানতে পারবেন দিনক্ষণ। তারপর পরিকল্পনা নেওয়া হয়েছে যে এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবেন। আমি আশা করি আপনাদের কাছে আমাদের আজকের
11 দলের শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করতে পেরেছি। যদি কারোর কাছে অস্পষ্ট থাকে আপনারা প্রশ্নের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের প্রশ্ন না থাকলে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন ভাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের শেষ হবে এবং আপনাদের জন্য কিছু মেহমানদারি ব্যবস্থা আছে আপনারা জানেন। তো আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন না থাকলে এবং কর্মসূচির দিনক্ষণ যদি পরিষ্কার হয়ে থাকে আমার মনে আমরা সময় আর লম্বা না করি, 1:30টা বাজতে যাচ্ছে, আমার মনে শেষ করতে পারি আমরা। আলহামদুলিল্লাহ। এখন জালাল ভাই একটু ধন্যবাদ দেবেন, বলেন এখানে। হ্যাঁ বলো একটু প্লিজ। হ্যাঁ জি, ধন্যবাদ। 2টা প্রশ্ন। সাংবাদিক বন্ধু বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিরোধী দল যে আন্দোলন করছে বা যে সংস্কারের কথা বলছে বিরোধী দল তাদের মতো করে করছে। তো আমরা তো আমাদের মতো করেই বলবো। আমাদের মতো বলতে জুলাই সনদে 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, যেগুলো যা জুলাই সনদের ঐক্যমত্য কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে আছে, গণভোটে যা অনুমোদিত হয়েছে, এটাই আমাদের আন্দোলনের কর্মসূচি। তা আমাদের মতো করে নয়, জনগণের 5 কোটি মানুষের গণভোটে যে আন্দোলনের সুফল তারা ঐক্যমত করেছে সেটাই আমাদের আন্দোলনের কর্মসূচি। এখানে আমাদের মতো কোনো ব্যাখ্যার সুযোগ নেই। বরং আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন তাহলে উনি ভুল বলেছেন। বরং ওনারা যে ব্যাখ্যা দিচ্ছেন জুলাই সনদ আর সংস্কারের, সেটা হচ্ছে গণভোটের রায়ের বিপরীত, গণভোটের চেতনা, গণভোটের ফলাফলের বাইরে ওনারা ব্যাখ্যা দিচ্ছেন। এটার সাথে জনগণের জনমতের কোনো সম্পর্ক নেই। সেকেন্ড আর একটা কি প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু না, একটু ওই যে আমাকে যেটা প্রশ্ন করলো, এই আন্দোলনকে ওনারা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবেন। তো ঠিক আছে, অসুবিধা নেই। গণতান্ত্রিক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স এবং ডেমোক্রেসিতে নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। বিএনপির মহাসচিবও খুব দুঃখের সাথে আমি বলবো, উনিও মাঝখানে একদিন ঘোষণা দিয়েছেন যে রাজপথের সে আন্দোলন উনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনারা মোকাবেলা করবেন। তো সেই মোকাবেলার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলবো। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কোনো বাহিনী দিয়ে জনগণের ন্যায্য কোনো আন্দোলনকে থামানো যায় না। এই ইতিহাস এই জাতির সামনে আছে। নিয়মতান্ত্রিক গঠনমূলক আন্দোলনের কথা আমরা বলি, ওনারাও যখন রাজপথে ছিলেন তখনও বলেছেন। ফলে আমি মনে করি জনগণের কথা বলা, সভা সমাবেশ করা, মিটিং মিছিল করা, এটা আমাদের সাংবিধানিক অধিকার। গঠনতন্ত্রের, নিয়মতান্ত্রিক আন্দোলনের, রাজনৈতিক কর্মসূচির আইনগত এবং গঠনতান্ত্রিক সুযোগ, অবাধ অধিকার রয়েছে। এখানে কোনো ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী নিপীড়ন যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তার পরিণতি আগেও যা হয়েছে তাই হবে। আমি মনে করি সরকারের এ ব্যাপারে সহনশীল হওয়া উচিত, গণতন্ত্রের প্রতি, জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সেভাবেই তারা এটাকে বিবেচনা করবেন। যুক্তি দিয়ে, আদর্শ দিয়ে আপনারা কথা বলুন। আদর্শ আর যুক্তি যখন ফুরিয়ে যায় তখন তারা সন্ত্রাস এবং অপপ্রচারের পথ বেছে নেন। ফলে এই ধরনের হুমকিকে আমরা সেটাই মনে করি। নেক্সট, লাস্ট। সেটা সামনে ভবিষ্যৎ বলে দেবে। এগুলো হচ্ছে তাদের নিজেদের সান্ত্বনা পাওয়ার কথা। একদিকে 5 কোটি মানুষের রায় ওনারা উপেক্ষা করছেন,
মানবেন না, তো জনগণ কাদের সাথে আসে তা মানুষ কি বোকা, মানুষটা বোঝে। এটা হচ্ছে তাদের নিজেদের সান্ত্বনা দেওয়া। মানুষ এখন কিন্তু এগুলো আর বুঝতে বাকি নেই, মানুষ সব এখন বোঝে। তো ঠিক আছে, আমার মনে হয় প্রশ্ন, হ্যাঁ একজন। আমরা তো তাই দেখতে পাচ্ছি, ফ্যামিলি কার্ড বা অন্যান্য যে কার্ড, হ্যাঁ যে কোনো সরকার জনকল্যাণমূলক জনবান্ধব দারিদ্র্য বিমোচনের নানান কর্মসূচি পালন করাটা সরকারের দায়িত্ব। কিন্তু এই অর্থ কোথা থেকে আসছে, এটা যাচ্ছে কার কাছে? নেহায়েত দলীয় গণ্ডি সিন্ডিকেটের মধ্যে দলীয় কর্তৃত্ব ঠিক রাখার জন্য এই সব কর্মসূচি তারা ব্যবহার করছে। আপনারা তো দেখছেন, জেলা পরিষদগুলোতে ওনারা প্রশাসক দিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক দিলেন। এটি কি ডেমোক্রেসি? পরিষ্কার বাংলাদেশের সংবিধানে বলা আছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেক্টেড গভর্নমেন্ট, আপনি এসেছেন, আপনি ইলেকশন দিয়ে দেন, ওখানে তো প্রশাসক ছিলই, তা আপনি ওই প্রশাসক বদল করে আরেকটা দিলেন কেন? এবং দিলেন তাও সবকটা দেখে আপনার দলের লোক দিলেন। সবার আগে বাংলাদেশ, এতগুলো বিরোধী দল, এতগুলো জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক নিতে গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দলের লোক খুঁজে পেলেন না। হোয়াট কাইন্ডস অফ ডেমোক্রেসি? এটি গণতন্ত্রের কথা। এই দলীয়করণের বিরুদ্ধেই তো আপনি বক্তব্য রেখেছেন, আমরাও রেখেছি। সেজন্য এই কার্ড নিয়োগ এবং সামনে আমরা যে সমস্ত নির্বাচনের দাবি করছি, গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সাংবিধানিক বিভিন্ন কনস্টিটিউশন পোস্টের ক্ষমতার নিয়ন্ত্রণের চাবিকাঠি যদি জনগণের হাতে না যায়, তো কোনো নির্বাচন এবং জনগণের কোনো স্বার্থ কখনো নিরপেক্ষভাবে বণ্টিত হবে না। সেজন্য এই আন্দোলনকে সফল করতে হবে। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি। এখন মৌলানা জালালউদ্দিন ভাই একটু ধন্যবাদ দেবেন। দেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।